আপনি শুনছেন সাহিত্য এফএম, কান পাতলেই খুশি। আমাদের চ্যানেলে আপনি স্বাগত। মুঠোফোন আর কম্পিউটার স্ক্রিন ছাড়া আজকের সময় প্রায় অচল। তাই অ্যাসাইনমেন্ট কিংবা সেন্টিমেন্ট সবকিছুই যখন স্ক্রিন নির্ভর, তখন গল্প স্বল্প এখানেই হোক না হয়। তাই আমাদের নিরন্তর প্রচেষ্টা থাকবে আপনার জন্য বাংলা ও বিশ্ব সাহিত্যের সমুদ্র থেকে কিছু জলোচ্ছ্বাস ধরে রাখার। শুনেই দেখুন না, আশা করি ভালো লাগবে। আমাদের আজকের নিবেদন সুপর্ণা নাথের লেখা গল্প অর্কিডের শহর। সুপর্ণা নাথ বর্তমান সময়ের একজন পরিচিত লেখক। জন্ম দক্ষিণ কলকাতার বালিগঞ্জে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণীবিদ্যায় স্নাতক হবার পরে কিছু বছর হাই স্কুলে শিক্ষকতা করেন। পরবর্তীতে MBA পাশ করেন ও অন্য চাকরিতে নিযুক্ত হন। ছোটবেলা থেকে সাহিত্য সৃষ্টির সঙ্গে খানিক যুক্ত থাকলেও 2019 সাল থেকে নিয়মিত লেখালেখি শুরু করেন এবং 2021 থেকে 2025 পরপর 4 বছর তার লেখা 4টি একক বই ফেয়ার হোপের আতঙ্ক, চর্চিকা, নভক এবং ত্রসন প্রকাশিত হয়। এছাড়াও বিভিন্ন ম্যাগাজিন এবং প্রায় 20টির বেশি সংকলনে এ যাবৎ তাঁর লেখা প্রকাশিত হয়েছে। তাঁর লেখা গল্পের আধারে অডিও স্টোরিও বিভিন্ন চ্যানেলে নির্মিত হয়েছে। শুরু হচ্ছে অর্কিডের শহর। দরজা খুলে ঘরে ঢুকতেই পায়ের নিচে খসখসে কি একটা ঠেকল। বউ ব্যারাকের এই এঁদো খুপড়ি ঘরে সকালে আলো ঢোকে না। এখন তো পরন্তু বিকেল। আন্দাজে আলোর সুইচটা টিপলাম। আলো নেই, কিন্তু কারেন্ট আছে। আসার সময় গলির মুখে জ্যাকের টেলিভিশন চলার আওয়াজ পেয়েছি। উফ, আর পারছি না। এক একটা দিনই হয় অভিশপ্ত। কথাটা ভেবে নিজেরই হাসি পেল। দিন কি, সারা জীবনটাই তো অভিশপ্ত আমার। 7-5 ভাবতে ভাবতে ঘরে ঢুকে একটা মোম জ্বালালাম। এবার ভালো করে দেখলাম দুটো চিঠি, একটা বাড়িওয়ালার আর অন্যটা এসেছে কার্শিয়াং থেকে। সারা জীবনে কলকাতার বাইরে পা দিইনি, কার্শিয়াং থেকে চিঠি আসবে কি করে? আমার মাথা মন কোনোটাই খাটছে না, আর ইচ্ছেও নেই খাটানোর। বাড়িওয়ালার চিঠিটা আগে খোলা দরকার। 6 মাসের ভাড়া বাকি। কি করব কিছু বুঝতে পারছি না। সারাটা জীবন মা কষ্ট করে পিয়ানো শিখিয়ে যা আয় করেছিল, শেষ বয়সে থমাস সব নিয়ে চলে গেল। আর যা ছিল তাও মা ট্রিটমেন্টে গেল। 4 মাস যাবৎ পিয়ানো স্কুল বন্ধ। অন্য কোথাও কিছু। মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়, আর চিন্তা করতে পারছি না। আর আজ কনিষ্ক কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল। কি অনায়াসে বলে দিল, ডাউন মার্কেট অ্যাংলো মেয়েকে আমাদের মতো বনেদি বাড়ির বউ করা যায় না। আজ ভেবে এসেছি আজ রাতে নিজেকে শেষ করবই। মায়ের কিছু ঘুমের ওষুধ রয়ে গেছে। মায়ের কথা খুব মনে পড়ছিল আজ। খুব কান্না পাচ্ছে। মনে মনে বললাম, মম, আমি তোমার কাছে আসছি, এক্ষুনি আসছি তোমার কাছে। মানসিক আর শারীরিকভাবে বিধ্বস্ত আমি কাঁদতে কাঁদতে হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ কপালে। ঘুমটা এক ঝটকায় ভেঙে গেল। বড্ড চেনা স্পর্শ। আমি এর আগেও মাকে অনুভব করেছি। বড্ড শান্তি পাই। চোখ খুলতেই দেখলাম সেই কার্শিয়াংয়ের চিঠির কোণটা তিরতির করে কাঁপছে দরজা দিয়ে আসা হাওয়ায়। ভুলেই গেছিলাম এটার কথা। চিঠিটা খুললাম। কোনো কুপার্স রেসিডেন্স থেকে এসেছে। অরেঞ্জ কাউন্টি, শিটং, কার্শিয়াং। না, এ তো কোনো মজা নয়। ভেবেছিলাম কেউ মজা করছে, কিন্তু কৌতূহলের সাথে চিঠিটা খুললাম। লেখা খুব সংক্ষেপে আছে, ডিয়ার অলিভিয়া, তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। আমি তোমার দিদা। আমি মৃত্যুশয্যায়। একটিবার তুমি এসো,
চিঠির সাথে কিছু টাকা আর তোমার ট্রেনের টিকিট পাঠালাম। তোমার সন্দেহ হতে পারে, তাই তোমার মায়ের 2টো ছবি পাঠালাম। তোমার অপেক্ষায় রইলাম। ইতি, তোমার দিদা। চিঠিটা বার কয়েক পড়ে দেখলাম। সত্যি, ভিতরে 2000-এর 5টা নোট ভাঁজ করে রাখা। মায়ের ছবিও আছে। মিষ্টি সুন্দরী মা আমার, কত প্রাণ খোলা হাসি। অথচ আমি মাকে এমনভাবে কখনো হাসতে দেখিনি। চোখের কোণটা ভিজে উঠল। অন্য পরিস্থিতি হলে কি করতাম জানি না, কিন্তু যখন স্বেচ্ছামৃত্যু গ্রহণ করব মনস্থ করেছি, সে সময় জীবন নিয়ে জুয়া খেলতে আমি প্রস্তুত। আমার দিদা, মা জীবনে কোনো দিন যার কাছে ফিরে যায়নি শত কষ্টতেও, সেই দিদা আমাকে ডাকছেন আজ। নিজেদের ঐশ্বর্য, গর্ব, বংশমর্যাদার উপরে কাউকেই স্থান দিতে নারাজ যার সেই দিদা, আজ তাকে ডাকছেন। এই ডাকটা যদি মা বেঁচে থাকতে আসত, ধনী ঐতিহ্যশালী খাঁটি ব্রিটিশ ব্যবসায়ী উইলিয়াম কুপারের মেয়ে যখন তার নেটিভ কর্মচারী সীতানাথ হাজরার ছেলের সাথে প্রেম করে পালিয়ে যায়, সেদিনই তিনি তার মেয়েকে মৃত মেনে নেন এবং জীবনে তার মুখ দর্শন না করার প্রতিজ্ঞা করেন। মেয়ের জেদ কিছু কম ছিল না। জীবনে একবারই মা বলেছিল তার ছোটবেলার ভালোবাসার অর্কিড শহরের গল্প। কার্শিয়াং নামটা লেপচা ভাষাতে মানে স্মল অর্কিড, কার্সন রিপ অর্কিড অথবা স্লো অর্কিড বসন্তে পুরো জায়গাটাকে ছেয়ে ফেলে। ফুলের নামের শহর। তবে মায়ের বাড়ি ছিল একটা কমলা লেবু বাগানের মাঝে, চারদিকে দেবদারু, ওক, চেস্টনাট, পাইনের জঙ্গলে ঘেরা চমৎকার একটা ব্রিজ কাঠের বাংলো। তারপর হঠাৎ আলাপ রতন হাজরার সাথে। তার কথায় ভুলে, তার সব মিথ্যাকে সত্যি ভেবে তার সাথে অজানার পথে পালিয়ে আসা। পুতুল খেলার বিয়ের সংসার, তারপর আমি। রতন, আমি বাবা বলতে ঘেন্না পাই। যখন দেখল মায়ের সম্বল শেষ, তার মদ জুয়ার টাকা জোটাতে পারছে না, আর তার প্ল্যান অনুযায়ী মা তার বাবার বিশাল সম্পত্তির ভাগ চাইতেও অরাজি, তখন একদিন আমার মাকে ছেড়ে পালিয়ে যায়। মা মিউজিক স্কুলে পিয়ানো টিচারের চাকরি পেয়ে যা হোক করে আমাকে বড় করেন। আমি লেখাপড়ায় আহামরি নই, চাকরি জুটল না। সারা জীবন ধরে আমাকে নিয়েই কাটিয়ে দিল। কনিষ্কর সাথে আলাপ হবার পর ওর দেখানো স্বপ্নটা বিশ্বাস করে মাকে আশ্বস্ত করলাম আর বললাম থমাস আঙ্কেলের প্রস্তাবে রাজি হতে। কিন্তু সেও মায়ের সারা জীবনের সঞ্চয় নিয়ে উধাও। মা আর পারল না, কদিন লড়াই করে হেরে গেল। তারপর এই 4 মাসে আমার পৃথিবীটাই। যাই হোক, ঠিক করলাম আমি যাব আমার মায়ের প্রিয় অর্কিড শহরে। টুকটাক কয়েকটা দরকারি জিনিস গুছিয়ে নিয়ে মায়ের ছবিটা বুকে আঁকড়ে ঘুমিয়ে পড়লাম। কাল আমার অনিশ্চিত ভবিষ্যতের শুরু। রাতের ট্রেন। সারা রাত দিব্যি ঘুমিয়ে কাটিয়ে দেব ভেবেছিলাম, কিন্তু অদ্ভুত একটা অস্বস্তি ঘুমোতে দিল না। অজানা অনিশ্চিতের পথে পা বাড়িয়েছি, হয়তো তাই এই অস্বস্তি। মাকে বললাম, তোমার ভালোবাসার অর্কিড শহরে পাড়ি দিলাম মা, সাথে থেকো। হঠাৎ নাকে সেই মা মা গন্ধটা পেলাম। স্টেশনে নেমে ইতস্তত করছি, কিছুই চিনি জানি না। স্টেশন মাস্টারের ঘরের দিকে পা বাড়ালাম, যদি উনি। আরে, আমার নাম লেখা প্ল্যাকার্ড নিয়ে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কাছে গিয়ে জিজ্ঞেস করতে সে আমাকে উল্টে প্রশ্ন করল, আর ইউ অলিভিয়া হাজরা কুপার, ডটার অফ ইজাবেলা কুপার? ইয়েস, বাট পার্ডন মি, আই কান্ট রেকগনাইজ ইউ। তারপর সে বেশ পরিষ্কার বাংলাতে বলল, আমাকে তোমার দিদা পাঠিয়েছেন। আপনি চিনলেন কি করে? চিনিনি তো, তাই তো নামের বোর্ড নিয়ে দাঁড়িয়েছিলাম। মনে মনে নিজের ওপর খুব রাগ হলো এই বোকা বোকা প্রশ্নের জন্য। ছেলেটি ততক্ষণে আমার ব্যাগ দুটো তুলে নিয়েছে। ফলো মি বলে গটগট করে হাঁটা লাগালো। আমিও অগত্যা
তারপর গাড়িতে গুছিয়ে বসে আমার দিকে তাকিয়ে বলল, চেনা খুব সহজ। ইউ এক্স্যাক্টলি লুকস লাইক আন্ট ইসাবেলা। গাড়ি স্টার্ট দিল এবং তারপর প্রায় 1.5 ঘন্টা গাড়ির সাথে তার মুখটাও চলতে থাকলো। এত কথা যে কোনো মানুষ বলতে পারে আমার ধারণার বাইরে ছিল। সব কথা কানে আসলেও মনে ঢুকছিল না। তবে এটুকু বুঝলাম, গত বছর 90 বছর বয়সে মিস্টার কুপার মারা যান। শেষ দিন পর্যন্ত তিনি একই রকম ছিলেন। তবে তার নাকি কিছু মানসিক ব্যাধি হয়েছিল। ওনার গত হওয়ার পর দিদা বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে আমার ঠিকানা বের করেন। চিরকাল ধূসর শহর দেখা আমার চোখ এত রং একসাথে বোধহয় আগে কখনো দেখেনি। 1.5 ঘন্টা কোথা দিয়ে কেটে গেল। কার্শিয়াংয়ের পর গাড়িটা আরও আধ ঘন্টা পরে গন্তব্যে পৌঁছল। চারিদিকে শুধু কমলার বাগান, সাথে পাইন, বার্চ, দেওদার, আরও কত নাম না জানা গাছ। এই রাস্তাটুকুতে সাকুল্যে 5-6টা ব্রিটিশ স্টাইলের কাঠের বাড়ি আর একটা চার্চ চোখে পড়ল। আমাদের গাড়িটা গিয়ে থামলো একটা ছবির মতো সুন্দর কাঠের বাংলোর সামনে। বাড়িটাকে ছাতার মতো ঢেকে রেখেছে একটা চেস্টনাট গাছ। একটা লেপচা মহিলা হাসি মুখে এসে আমার জিনিস নিয়ে ভেতরে গেল। আমি ছেলেটির সাথে গিয়ে দিদার সাথে দেখা করলাম। অনেকটা আমার মায়ের মতো দেখতে। 82-83 বছর বয়স। অশক্ত শরীরেও আমাকে স্বাগত জানালেন। প্রাথমিক কথাবার্তার পর কাজের মেয়েটিকে ডেকে সব বুঝিয়ে দিলেন। সে আমাকে দোতলার ঘর ইত্যাদি বুঝিয়ে দিল। স্নান সেরে বেরিয়ে ঘরে দেখলাম খাবার সাজানো। মেয়েটি ভাঙা হিন্দিতে বলল, দিদা এখন রেস্ট নিচ্ছেন, আমার সাথে বিকেলের পর কথা হবে। ক্লান্ত লাগছিল। খাবার খেয়ে শুয়ে পড়লাম। ঘুম আসতে মুহূর্ত সময় লাগলো না। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ কি একটা শব্দে তাকিয়ে দেখলাম মা দাঁড়িয়ে আছে সামনে। কাঠের বাড়িতে হাঁটলে একটা আওয়াজ হয়। আমি দেখলাম মা এসে আমাকে ইশারায় ডাকল। মন্ত্রমুগ্ধের মতো মাকে অনুসরণ করলাম। নিচে বসার ঘরে ফায়ারপ্লেসের সামনে এসে আঙুল তুলে কি একটা দেখাচ্ছে। বুঝলাম না। মা কি একটা বলতে গেল, কিন্তু সেই সময় আমার নাম ধরে কি একটা ডাকলো। পেছন ফিরে তাকালাম, কেউ নেই। সামনে ফিরে মাকে ডাকতে যেতেই দেখলাম মা নেই। মা বলে চিঁচিয়ে ডাকতেই ঘুম ভেঙে গেল। উঠে বসলাম। ধাতস্থ হতে কিছুক্ষণ সময় লাগলো। বুঝলাম স্বপ্ন ছিল, কিন্তু কি অদ্ভুত জীবন্ত স্বপ্ন। এই সময় দেখলাম দরজায় একটা ছায়া। কে কে বলে চেঁচিয়ে উঠতেই অন্ধকার থেকে আলো এলো। মিনি বলল, দিদি, দিদাজি ডাকছেন, নিচে মেয়ে চায়ের আসর বসেছে। এই প্রথম দিদার সাথে ঠিকঠাকভাবে কথা হলো। কোনো কালে মা ছাড়া কারোর ভালোবাসা পায়নি। দিদা মানুষটা খুব নরম মনের। মার ছোটবেলার গল্প করলেন, কাঁদলেন, আমাকে জড়িয়ে আদর করলেন, নিজের হাতে খাইয়ে দিলেন। মনের সব আশঙ্কা কেটে যাচ্ছে। মনে হচ্ছে একটা নিশ্চিন্ত আশ্রয় জুটেছে। দিদা বললেন, তোর দাদুর বিজনেস কমলা লেবু এক্সপোর্ট আর কাঠের ব্যবসা আপাতত হ্যারি সামলাচ্ছে। খুবই বিশ্বস্ত আর ভালো ছেলে। হ্যাঁ, ওর দাদু আর তোর দাদু খুব বন্ধু ছিলেন। হ্যারির বাবা আর হ্যারি এখন আমার সব। হ্যাঁ, হ্যারির বাবার উডেন ফার্নিচারের বিজনেস। এগুলো খুবই কস্টলি, হ্যান্ডক্রাফটেড আর কাস্টম মেড।
বেশিরভাগই তো বিদেশে যায়। তার একটা নিদর্শন ফায়ারপ্লেসের সামনে রাখা। সত্যি অসাধারণ কাঠের সূক্ষ্ম কাজ করা চামড়া মোড়া, ঠিক যেন সিংহাসন। ইতিমধ্যেই হ্যারি এসে পড়ল। সবাই মিলে অনেকক্ষণ গল্পগুজব হলো। ডিনারের পর হ্যারি কাল আমাকে বেড়াতে নিয়ে যাবে কথা দিয়ে চলে গেল। দিদাও ঘুমোতে গেলেন। আমি কিছুক্ষণ একটা বই পড়ার চেষ্টা করলাম, কিন্তু মন বসছিল না। কি একটা অজানা গন্ধ সবসময় ঘিরে রেখেছে আমাকে। নতুন সকাল, নতুন দিন, আর আমার নতুন জীবন। কাঁচের জানলার উপর সূক্ষ্ম নেটের কাজ করা পর্দা ভেদ করে সকালের সোনালি রোদ আমার বিছানাতে এসে পড়েছে। জানালার পর্দা সরিয়ে অপরূপ শোভা দেখলাম। চেস্টনাট গাছের পাতাগুলো যেন সকালের রোদ মেখে রঙিন রাংতার মতো চকচক করছে। কত সব পাখি, তাদের অজানা মিষ্টি ডাক। জীবনে এত সুন্দর সকাল আমি দেখিনি। সকালটা বেশ ঠান্ডা, যদিও এটা এপ্রিল মাস। একটা হালকা চাদর জড়িয়ে নিচে নামলাম। দেখি দিদা টেবিলে নিজের হাতে আমার জন্য খাবার সাজাচ্ছেন। আমাকে দেখে বললেন, তা ঘুম হলো? আমি এখনই মিনিকে পাঠাচ্ছিলাম তোমাকে ডাকতে। এসো এসো এসো, বসো। খেতে খেতে দিদার সাথে অনেক গল্প হলো, অনেক ইতিহাস জানলাম। আমার দাদুর বাবা নাকি ব্রিটিশ আর্মির দোর্দণ্ড-প্রতাপ জেনারেল ছিলেন। আর্মি থেকে অবসর নেওয়ার পর আর দেশে ফিরে যাননি। শিটংয়ের প্রেমে পড়ে যান। অঞ্চলটা কমলা লেবুর উৎপাদনের জন্য বিখ্যাত। এই জায়গার অপর নাম অরেঞ্জ ভিলেজ। বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম নিয়ে এই অরেঞ্জ ভিলেজ, শিটং। তিনি তখন এখানে বেশ কয়েক একর বাগান, জমি ইত্যাদি কিনে তার বাড়ি বানিয়ে বসবাস শুরু করলেন। তখন তার স্ত্রী এবং ছেলে মানে আমার দাদু থাকতেন লন্ডনে। দাদু তার মায়ের সাথে ইন্ডিয়া পাকাপাকিভাবে যখন আসেন, দাদুর বয়স 15 মতো। তারপর এই অঞ্চলে আরও কিছু ব্রিটিশ আর আইরিশ ফ্যামিলি আসেন এবং বসবাস শুরু করেন। হ্যারিরাও তাদের একজন। তবে ওনারা সবাই এত বেশি উন্নাসিক ছিলেন যে স্বাধীনতার পরও তাদের জাত্যাভিমান ছাড়তে পারেননি। ভারতীয়দের নেটিভ ছাড়া কিছুই ভাবতে পারেননি। দিদার গলাটা ধরে এলো। বুঝলাম মার কথা ভেবে কষ্ট পাচ্ছেন। দিদার হাতের উপর অল্প চাপ দিয়ে বললাম, দিদা, তুমি আমাকে এই কেক বানানো শিখিয়ে দেবে প্লিজ? ওরে পাকা মেয়ে, আমাকে ভোলাচ্ছ? দিদা, কাল থেকে একটা গন্ধ জড়িয়ে আছে বাড়িটাকে, বুঝতে পারছি না কিসের। আসলে চিরকাল ইট কংক্রিটের বাড়িতে থেকেছ তো, তাই কাঠের বাড়ির একটা যে গন্ধ থাকে, এটা ব্রিজ মানে সুইট ব্রিজ কাঠের ফ্লোরিংয়ের গন্ধ। হালকা মিষ্টি উডি আর ফ্রুটি গন্ধের মিশ্রণ। এক গাল হাসি নিয়ে হ্যারি ব্রেকফাস্ট টেবিলে বসতে বসতে বলল, আমার বাড়ি চলো, এমনই গন্ধ পাবে মিস বিগ সিটি গার্ল। দিদার সাথে কিছুক্ষণ কথা বলে তারপর আমি আর হ্যারি বেরোলাম। অসম্ভব সুন্দর প্রাকৃতিক সম্ভার এখানে। হ্যারি আমার সব প্রপার্টি মানে দাদুর প্রপার্টি ঘুরিয়ে দেখাতে চাইল, কিন্তু আমি এখনই এসবে আগ্রহী না জেনে বলল, চলো তবে আমার বাড়ি। হ্যারিদের বাড়িটাও চমৎকার। ওদের বাড়ির থেকে একটু দূরে একটা বার্ন হাউস দেখলাম। হ্যারি বলল ওটা ওদের ওয়ার্কশপ। কাঠের যে কাজ হয় তার কারখানা সদরে, আর বার্নটাতে শুধু হ্যারির বাবা কাজ করেন। যে কাজগুলো খুব এক্সক্লুসিভ, খুব এক্সপেন্সিভ, সেগুলো উনি নিজে হাতে করেন। এক একটা কাজ এত সময় নেন যে অনেক সময় বাড়িই আসেন না। তাই ওর বার্ন হাউসে ওনার একটা থাকার ব্যবস্থাও আছে। চলো দেখাই তোমাকে। জানো, তোমার দাদুর যে ওই চেয়ারটা আছে, ওটা বানাতেও অনেক দিন সময় লেগেছিল। আমি তখন পুঁচকে,
ড্যাড কতদিন বাড়িতে আসতো না, শুধু কাজ আর কাজ। খুব কাজ পাগল মানুষ। আর তুমি? আমি ড্যাডের উল্টো। আমি বিজনেস দেখি, এক্সপোর্ট ইম্পোর্ট, পেপার ওয়ার্ক ইত্যাদি দেখি। হাতের কাজে আমি অষ্টরম্ভা। বার্ন হাউসটাও বেশ বড়, সামনে ফ্রন্ট পর্চ আর একটা ঘর বেশ সাজানো। সেখানে একটা ছোট্ট ফ্রিজে আর ইলেকট্রিক কেটলির সাথে কফি সরঞ্জাম চোখে পড়ল। পাকা ব্যবস্থা থাকার। বাড়ির বাকি অংশ পুরোটাই যন্ত্রপাতি ইত্যাদি ভর্তি। তবে একটা বিশ্রী পচা গন্ধ পেয়ে হ্যারিকে জিজ্ঞেস করতে বলল এটা নাকি চামড়ার গন্ধ। আসবাবে চামড়া মোড়া গদি লাগানো হয়। বিশেষ কাজে মিস্টার স্মিথ বাজারের চামড়া না দিয়ে নিজে কাঁচা চামড়া, কিওর, ট্যান সব নিজে হাতে করেন। এই গন্ধের মধ্যেও দিদার বাড়ির সেই গন্ধটা যেন নাকে এলো। হ্যারির মা নেই বাড়িতে, সব কাজের জন্য দুটি লেপচা চাকর আছে। বাড়িটা ঘুরে বেরিয়ে দেখলাম। হঠাৎ ম্যান্টেলের ওপর একটা ছোট্ট পেন্ডেন্ট চোখে পড়ল। কোথায় যেন দেখেছি এমন একটা পেন্ডেন্ট, মনে পড়ল না। দুপুর থেকে হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে। মিনির কাছে জানলাম পাহাড়ের বৃষ্টি শুরু হলে থামতে সময় লাগে। ঘন্টা বৃষ্টিতেই বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। কে বলবে এটা এপ্রিল মাস? ফায়ার প্লেসে আগুন জ্বেলে দিয়েছে মিনি। চায়ের কাপ নিয়ে আমি আর দিদা তার সামনে বসে কথা বলছি। আমার নজর খালি চলে যাচ্ছে দাদুর ওই অসাধারণ চেয়ারটার দিকে। কুচকুচে কালো আবলুসের ওপরে আগুনের লাল আভা পড়ে কারুকার্যগুলোকে যেন জীবন্ত করে তুলেছে। উঠে গিয়ে চেয়ারটা ভালো করে দেখতে লাগলাম। কি মনে হলো একটু বসে দেখি। আমি সবে বসতে যাব, না না, ওটায় ওটায় তুমি তুমি বসবে না, না। দিদার আতঙ্কিত চিৎকারে থেমে গেলাম। দিদা চিৎকার করে আমাকে ও চেয়ারে বসতে মানা করছেন। ওনার চোখে মুখে আতঙ্ক। আমি তাড়াতাড়ি সরে এসে বললাম, বসছি না দিদা, কিন্তু তুমি এত ভয় পেলে কেন? দিদা নিজেকে সামলে নিয়ে বললেন, না, সরি অলিভিয়া, আসলে ওটাতে তোমার দাদু ছাড়া কেউ বসতেন না। উনি পছন্দ করতেন না। আর কি দিদা? আর কিছু না, ওটা ওনার বড্ড প্রিয় ছিল, তাই আর কি। বুঝলাম দিদা কিছু লুকোচ্ছে, কিন্তু কি সেটা বুঝলাম না। জোর করা ঠিক হবে না বুঝলাম। রাতে শুতে যাওয়ার আগে মিনি ঘরে জল, একটা ব্যাটারি চালিত ল্যাম্প রেখে গেল। যাওয়ার আগে বলল, দিদি उस चेयर में তুমি বসো না। আসলে দাদুজি ওই চেয়ারে বসেই মরে গেছিল তো। এক রাতে দিদা উঠে দেখে কি দাদু ঘরে নেই। उसके बाद দেখে কি ওই চেয়ারে উনি বসে আছেন। আর ডেকে সাড়া পায় না। মাথার ব্যামো হয়েছিল। সারাদিন কার সাথে বকে যেত, কিন্তু দিমাগ ছিল সেই আগের মতো। দিদাজি অনেক ভালো মানুষ আছেন। হ্যাঁ। এক নিঃশ্বাসে কথাগুলো বলে যায় মিনি, কিন্তু আমার দিক থেকে একটা ছাড়া কোনো উত্তর না পেয়ে কিছুটা দমে নিচে চলে যায়। রাত বেশ গভীর হবে। ঘড়ি দেখিনি। জানালার শার্সিতে ঠক ঠক শব্দে ঘুম ভেঙে যায়। হয়তো মনের ভুল ভেবে আবার শোবার উপক্রম করতে যাব, আবার সেই শব্দ। সাহস করে ব্যাটারি ল্যাম্পটা নিয়ে পর্দা সরিয়ে দেখি, কিন্তু কোথাও কিছু নেই। পেছন ফিরে চলে যাচ্ছি, আবার সেই শব্দ। এবার সত্যি খুব ভয় পেয়ে যাই। ল্যাম্প নিয়ে দৌড়ে ঘর থেকে বেরিয়ে নিচে চলে আসি। নিচের ঘরে টিমটিম করে একটা ল্যাম্প জ্বলছে, আর সেই আধো আলোতে আমি স্পষ্ট দেখলাম সেই সুকারুকৃতির সিংহাসনে পেছন ফিরে বসে আছে এক বৃদ্ধ। আমার পায়ের শব্দে সে মাথাটা আমার দিকে ঘোরায়। এনার ছবি তো বিরাট বড় করে বাঁধানো আছে দিদার ঘরে। মিস্টার কুপার, আমার দাদু।
আমার আর কিচ্ছু মনে নেই। পরের দিন চোখ খুলে দেখলাম দিদা, মিনি, হ্যারি সবাই আমাকে ঘিরে। দিদা খুব ভয় পেয়ে গিয়েছিল। হ্যারিকে বললেন চার্চ থেকে ফাদারকে একবার নিয়ে আসতে। ফাদার এসে আমাকে ব্লেসিং দিলেন, হোলি ওয়াটার ছড়িয়ে দিলেন। সেই গন্ধটা প্রকট লাগছে আমার। এটা দিদার বলা ব্রিচউড ফ্লোরিংয়ের না, কেননা ওই এক ফ্লোরিং হ্যারিদের বাড়িতেও আছে। কই, সে গন্ধটা তো ওখানে নেই। গন্ধটা যেন বড্ড চেনা, কিন্তু কিছুতেই মনে পড়ছে না, যেন কত কালের পুরনো স্মৃতি। দিদার শরীর হঠাৎ খারাপ করে, বার্ধক্যজনিত অসুখ, সাথে উচ্চ রক্তচাপ। সদরে পরিচিত এক ডাক্তারের বেশ নামকরা নার্সিংহোমে অ্যাডমিট করা হয়। সেদিন ছিল রবিবার। হ্যারিদের বাড়িতে লাঞ্চের নেমন্তন্ন ছিল। হ্যারির বাবার সাথে আলাপ হয় সেদিন। লোকটা বড্ড গম্ভীর, দাম্ভিক, স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিলেন যে আমার বাবা নেটিভ ইন্ডিয়ান। আমার মতো বাইরেশিয়ালদের তার ঠিক পছন্দ নয়। মনে মনে হাসলাম যে আমাদের দেশে থেকে আমাদের একজন না হয়ে উল্টে নিজেদের সেই জাতির জন্য গর্ব করছে, যাদের আমরা এদেশ থেকে বিতাড়িত করেছি। তবে হ্যারি এমন না একদম। বিকেলে হঠাৎ মিনি ফোন করে দিদার শরীর খারাপ করেছে বলে তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলল। আমি আর হ্যারি সাথে সাথে বাড়ি ফিরে এলাম। দেখলাম দিদাকে একটা কাউচে শোয়ানো রয়েছে। ঠিক করে কথা বলতে পারছেন না, যেন কিছুতে মারাত্মক ভয় পেয়েছেন। হাত তুলে ফায়ার প্লেসের দিকে কিছু দেখাচ্ছেন, বুঝলাম না ঠিক কি। তারপর ওনাকে নিয়ে সোজা নার্সিংহোম। আজ প্রায় 5 দিন হলো কোনো উন্নতি হয়নি। একা এত বড় বাড়িতে বড্ড অদ্ভুত লাগে। সারাদিন দিদার কাছে থাকি, সন্ধ্যার পর হ্যারির সাথে ফিরে আসি। মিনি নিজের কাজে থাকে, আমার দেখাশোনা করে, কিন্তু বড্ড একা লাগে। বেশি অস্বস্তিদায়ক হয়ে উঠেছে ওই গন্ধটা। তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সারা দিন মাথাটা ধরে থাকে, ভার হয়ে থাকে। খুব সস্তা আতরের মতো যেন, বড্ড চেনা, কিন্তু মনে আসে না। কাল রাতে মাকে স্বপ্নে দেখলাম, খুব চিন্তিত, কি একটা বলতে চায় যেন। স্বপ্নতে মাকে অনুসরণ করলাম। ফায়ার প্লেসের সামনে গেল মা, হাত তুলে কি যেন দেখাচ্ছে। উফ, সেই এক স্বপ্নের পুনরাবৃত্তি। ঘুম ভেঙে গেল। স্বপ্ন, ফায়ার প্লেস, দাদুর চেয়ার আর গন্ধ, এই সব যেন আমাকে পাগল করে দিচ্ছে। হ্যারি যা এইসবের মধ্যে একটু স্বস্তির নিঃশ্বাস। বুঝতে পারছি হ্যারিকে ভালোবাসতে শুরু করেছি আমি। যদি কারো কপাল খারাপ হয় তাহলে স্বয়ং ঈশ্বর তাকে বাঁচাতে পারেন না। মাকে হারিয়ে নিজেকে শেষ করার আগের মুহূর্তে জীবনের একটা আশা পাই। এই শিটংয়ে এসে দিদাকে পেয়ে মনে হয় জীবনের বড় একটা অবলম্বন, একটা কারণ পেয়েছি। কিন্তু আজ ঈশ্বর তাও কেড়ে নিলেন। দিদা আমাকে ছেড়ে চলে গেলেন। কদিনেই বড্ড ভালোবেসে ফেলেছিলাম মানুষটাকে। পারলৌকিক ক্রিয়া সম্পন্ন হওয়ার পর বেশ কিছুদিন কেটে গেছে। একা থাকার অভ্যেস করেছি। হ্যারি আর ওর বাবার থেকে প্রপার্টি হাল হকিকত বুঝে নিচ্ছি। হ্যারি আমার আরও কাছের হয়ে উঠেছে, কিন্তু হ্যারির বাবার আমার প্রতি বিরাগ দিনে দিনে বাড়ছে। বুঝতে পারছি সেটা তার দম্ভ, নাকি সম্পত্তির লালসা, নাকি নিছক ছেলের জন্য, বুঝলাম না। জুলাই মাসের রাত, ভরা বর্ষা। এখন অন্ধকার আর একাকিত্বে ভয় পাই না, শুয়ে গেছে। মিনি আজ নেই, বাড়ি গেছে। বাড়িতে একটা লাইব্রেরি আছে। বইপত্রে আমার খুব বেশি ইন্টারেস্ট কোনোদিনই নেই, তবে একা সময় কাটানোর জন্য তো কিছু প্রয়োজন। কারেন্ট নেই যে টেলিভিশন দেখব, তাই লাইব্রেরিতে গিয়ে বইগুলো নাড়াচাড়া করছিলাম। হঠাৎ করেই একটা ধুলো মাখা সবুজ মখমলে মোড়া ডায়েরি দেখলাম। উপরের ধুলো সরিয়ে দেখলাম সোনার জল দিয়ে লেখা দাদুর নাম। কৌতূহল চেপে রাখতে না পেরে পড়তে শুরু করলাম।
সাধারণত ডেট অনুসারে ডায়েরি লেখা হয়, এটা তেমন না। লেখা শুরু হয়েছে প্রায় বছর 60 আগে। খাপছাড়া লেখা, কোনো বিশেষ দিন, কোনো বিশেষ মুহূর্ত লিপিবদ্ধ করা। যেমন, প্রথম দেখাতে আমি মুগ্ধ, আমি আমার সোলমেট পেয়ে গেছি। আজ আমার সুইটহার্ট আমার জন্য আমার পছন্দের অরেঞ্জ পাই বানিয়েছে। আমার মতো সুখী কে আছে? জীবনের সব থেকে বড় আনন্দের দিন আজ। আমার কন্যা ইসাবেলাকে ঈশ্বর আশীর্বাদ হিসেবে আমাকে দিয়েছেন। এরকম আরও কিছু এন্ট্রি, কোনোটা বিজনেসের উন্নতি, কোনোটা নতুন প্রপার্টি সংক্রান্ত, কোনোটা বা নিছক এক সংসারী মানুষের আনন্দের ব্যাখ্যান। তার মধ্যে আমার মায়ের বড় হওয়ার বিভিন্ন সময়েরও ঘটনা। বেশ কয়েকটা পাতা টপকে গেলাম, হঠাৎ চোখে পড়ল আমার মেয়ে হয়ে ইসাবেলা কি করে ওই নেটিভ ডার্টি ইন্ডিয়ানটাকে ভালোবাসলো আমি সহ্য করতে পারছি না। অ্যানা বলছে মেনে নিতে, কিন্তু না, বংশ মর্যাদার জন্য আমি যা দরকার তাই করতে পারি। পরের বেশ কয়েকটা এন্ট্রিতে শুধু ক্ষোভ আর রাগ, অপরিসীম ঘৃণা। মনে মনে দাদুর উপর একটা রাগ জন্মাচ্ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া এসে ল্যাম্পটা নিভিয়ে দিল। ভুল করে ব্যাটারি ল্যাম্পটা উপরে রেখে এসেছি। এই ঘরে আলো নেই, দেশলাইও নেই। উঠে বসার ঘরে অথবা কিচেনে যেতে হবে আলো আনতে। অন্ধকারে চোখটা একটু শুয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎ ঘাড়ের পেছনে একটা ঠান্ডা হাওয়া অনুভব করলাম, বরফ ঠান্ডা। আমার সমগ্র শরীরের প্রতিটা রোমকূপ শিহরিত হয়ে জানান দিল, এ হাওয়া পৃথিবীর না। আমি তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে ঘর থেকে বেরোতে গেলাম। চারিদিক অন্ধকার, তবু আন্দাজে দরজাটা কোন দিকে বুঝতে পারছি। দৌড়ে সেদিকে যেতে গেলাম, কিন্তু কি এক অদৃশ্য শক্তি আমাকে ঠেলে দিল। বাইরে এসে বেরোতেই হবে। আবার উঠে চেষ্টা করতে যাব। এবার সত্যি বুঝলাম একজোড়া হাত আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে প্রায় শূন্যে ছুঁড়ে দিল। পড়লাম টেবিলের কিনারায়। মাথায় খুব জোরে আঘাত পেলাম, বোধহয় একটু কেটে গেছে। রক্ত চুঁইয়ে চোখে ঢুকছে। অন্ধকারেও বুঝলাম যেটুকু দেখতে পাচ্ছিলাম রক্তের জন্য সেটাও ঘোলাটে লাগছে। তার মধ্যেও অনুভব করলাম একটা সত্তা আমার কাছে আসছে। আবছায়া দুটো লাল চোখ যেন। মুহূর্তে আমার দেহের প্রতিটা স্নায়ু সজাগ হয়ে উঠল। আমার মনে পড়ল আর একটা দরজা আছে, যেটা ফায়ার প্লেসের পাশে খোলা। 1 সেকেন্ড অপচয় না করে সেই দরজার দিকে দৌড়ালাম। পিছনের সত্তাটাও ধাওয়া করেছে। দরজার চৌকাঠে পা বেঁধে ছিটকে গিয়ে পড়লাম দাদুর সেই চেয়ারে। ওইভাবে চেয়ারে বসা মাত্র মনে হলো কে যেন পরম মমতায় আমাকে আগলে নিল। বুঝতে পারছি সেই শয়তানি সত্তা আমার ওপর ঝুঁকে আছে, কিন্তু কোনো অদৃশ্য এক বলয় আমাকে ঘিরে রেখেছে। তাই সে আমার কেশাগ্রও স্পর্শ করতে পারছে না। এবার মাথাটা ঝিমঝিম করছে। চেতনা হারিয়ে ফেলেছি। কতক্ষণ এভাবে ছিলাম জানি না। হঠাৎ চোখে তীব্র আলো পড়াতে আর মুখে জলের স্পর্শে জ্ঞান ফিরল। হ্যারি উদ্বিগ্ন মুখে আমার কাঁধ ধরে ঝাঁকাচ্ছে আর ডাকছে। আমি একটু সুস্থ হতে বলল, আমি তোমার কল পেয়েই দৌড়ে এসেছি। আমি তো করিনি। হ্যারি অবাক। ইতিমধ্যে কারেন্ট এসে যায়। সে রাতটা হ্যারি আমার মাথার কাছে বসে সেবা করে কাটিয়ে দিল। ওকে ডায়েরির কথাটা বলতে গিয়েও বললাম না। ওটা যে আমাকে পুরোটা পড়তেই হবে। সকালে হালকা কথা কাটাকাটির আওয়াজে ঘুম ভাঙল। মিনি আমার ঘরে বেডটি দিতে এসেছিল। বলল, মিস্টার স্মিথ এসে হ্যারির সাথে ঝগড়া করছেন। আমাকে নেমে আসতে দেখে দুজনেই একটু অপ্রস্তুত হলেন। আমি সহজ গলায় মিস্টার স্মিথ আর হ্যারিকে বসতে বললাম, আর মিনিকে বললাম সবার জন্য ব্রেকফাস্ট সার্ভ করতে। মিস্টার স্মিথ একটু গুম হয়ে রইলেন। আমি ওনাকে সহজ করার উদ্দেশ্যে এদিক ওদিকের কথা বলতে লাগলাম। হ্যারিকে চোখের ইশারায় শান্ত থাকতে বললাম।
বিভিন্ন কথার মাঝে ওনার কাঠের কাজের কথা আসে। আমি ওনার প্রশংসা করতে উনি বেশ খুশি হন। আমি দাদুর ওই চেয়ারের কথা জিজ্ঞেস করতে উনি কেমন যেন এড়িয়ে যেতে চাইলেন। ভারী অদ্ভুত লাগছে। এই চেয়ারটা নিয়ে ধোঁয়াশা ক্রমশ বাড়ছে। আমি কিছু বলার আগেই উনি কাজের অজুহাত দেখিয়ে চলে গেলেন। চলে যাওয়া নাকি পালিয়ে যাওয়া বলে এটাকে, কিন্তু কেন? অনেক প্রশ্ন জট পাকাচ্ছে। জানি না উত্তর কোথায় পাব, তবে পেতে আমাকে হবেই। কিছু পরে হ্যারি আমাকে রেস্ট নিতে বলল। ও বলল, বিকেলে আবার আসবো। আমার অখণ্ড অবসর এখন। লাইব্রেরিতে ডায়েরিটা আছে। কাল রাত্রের কথা মনে পড়তেই দিনের আলোতেও গায়ে কাঁটা দিয়ে উঠল। গিয়ে দেখলাম ডায়েরিটা পাতা খোলা অবস্থায় মাটিতে পড়ে আছে। ওটা হাতে তুলে নিলাম। এবার বুক সেলফ আর টেবিল ইত্যাদি দেখতে লাগলাম অন্য কিছু পাওয়া যায় কিনা, যা কিনা আমার কৌতূহল নিবারণ করতে পারবে। না, তেমন কিছুই নেই। হঠাৎ একটা ছোট্ট বক্স নজরে পড়ল, বইয়ের পেছন দিকে যেন লুকিয়ে রাখা। টেনে বের করে ব্যস্ত হাতে খুলে দেখলাম কিছু চিঠি, আমার মায়ের লেখা দিদাকে। বুঝতে দেরি হলো না, এটাও দিদা হাতে পাননি। দেখলাম আমার বাবা নিরুদ্দেশ হওয়ার পর পর্যন্ত মা দিদাকে চিঠি লিখেছে, কিন্তু কেন তার উত্তর না পেয়ে অবশেষে অভিমান করে লেখা বন্ধ করেছিল। দাদুর উপর মনটা বিষিয়ে উঠল। ডায়েরিটা নিয়ে গুছিয়ে পড়তে বসলাম। আমার ইসাবেলা মা হয়েছে, তার চিঠি আমি কোনো দিন অ্যানাকে দেব না। ওই নোংরা নেটিভ রক্ত, ওর বাচ্চাকে আমি ঘৃণা করি। স্মিথ দারুণ প্ল্যান বাতলেছে, শুধু সময়ের অপেক্ষা। তবে খুব সন্তর্পণে কাজ করতে হবে। উফ, আর ধৈর্য ধরতে পারছি না। সেই মহেন্দ্রক্ষণ আগত প্রায়। কাজটা ঠিকঠাক হলে আমার প্রিয় ইসাবেলা আবার আমার কাছে ফিরে আসবে। ওর মুখ চেয়ে না হয় ওই নেটিভের বাচ্চাটাকে মেনে নেব। স্মিথ আমার সত্যিকারের বন্ধু, খাসা দিমাগ। রুবির পেন্ডেন্টটা যদিও আমি ইসাবেলাকে দিয়েছিলাম, কিন্তু স্মিথ যা করলো তার জন্য ওটুকু ওকে দেওয়াই যায়। আমার মনে পড়ে ম্যান্টেলের উপর কাঁচের কেসে সাজানো রুবির পেন্ডেন্টটা দেখেছিলাম হ্যারিদের বাড়িতে। এমন কি কাজ করলো স্মিথ যার জন্য দাদু তার মেয়ের? কিন্তু কিন্তু ওই হার তো আমার মায়ের গলায় দেখতাম ছোটবেলায়। তারপর আর, তাই ওই হারটা এত চেনা লেগেছিল আমার। কিন্তু ওই হার হ্যারির বাবা কিভাবে পেল? আমার চিন্তার জাল ছিঁড়ে গেল ফোনের কর্কশ শব্দে। হ্যারির ফোন। কি একটা কাজে ওকে দার্জিলিং যেতে হচ্ছে হঠাৎ, কাল সকালে ফিরবে। ফোনটা নামিয়ে বালিশে মাথা রাখলাম। কপালের কাটা জায়গায় ব্যথা করছে একটু। চোখ বুজে ভাবছিলাম কি এক অজানা পাপে আমার জীবনটা এমন ছন্ন ছাড়া। মাগো, কোথায় তুমি? আমি যে বড্ড ক্লান্ত। একটু চোখটা লেগে গেছিল। দেখলাম মা এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ছোটবেলায় পড়ে গিয়ে আঘাত লাগলে মা সেখানে চুমু দিয়ে বলতো, এই আমি চুমু দিয়ে ম্যাজিক করে দিলাম, আর ব্যথা হবে না। আমি স্পষ্ট অনুভব করলাম সেই চুমু আমার কপালের আঘাতে। আহ, কি আরাম! ঘুমটা ভেঙে গেল। সত্যি কপালের ব্যথা কমে গেছে। তবে কি মা, মা তুমি এসেছিলে? নিজের অজান্তেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ডায়েরিটার কথা ক্ষণিকের জন্য ভুলে গেছিলাম। আবার পড়া শুরু করলাম।
স্মিথের বানানো চেয়ারটাতে বসে শরীর শুধু না, মনও আরাম পায়। আহ, কি শান্তি! এবার শুধু অপেক্ষা আমার সোনামণির ফিরে আসা। ইসাবেলার ঠিকানাটা ভুল। এবার আমি ওকে কি করে খুঁজবো? হে ঈশ্বর, আমার এত প্ল্যান, এত চেষ্টা সব বিফলে যাবে। প্রায় 1 বছর আর কোনো এন্ট্রি নেই। তারপর উফ, এখানে সব ডাক্তারগুলো অপগণ্ড। একটা গন্ধ, একটা উৎকট গন্ধ সেই কবে থেকে আমার চারদিকে। তার চিকিৎসা করতে পারছে না। জঘন্য সস্তার আতরের গন্ধ, অসহ্য। আরে, এই গন্ধ আমিও পাচ্ছি, আর গন্ধটা আমার চেনা, খুব চেনা। শুধু উৎসটা আমার অবচেতনের অতলে হারিয়ে গেছে। পড়া শুরু করি। মাঝে বহু বছর আর কোনো এন্ট্রি নেই। এই এন্ট্রিটা বছর 2 আগের, মানে দাদুর যাওয়ার বছর খানেক আগে। এতগুলো বছর ওর গন্ধ আমাকে পাগল করে দিচ্ছে। আমি খেতে পারি না, ঘুমোতে পারি না। কি অসহ্য! শয়তান আমাকে দোষ দেয় আজকাল, বলে ছাড়বে না। কি করেছে ও? আমি 89 আর স্টিল গোয়িং স্ট্রং। স্মিথকে সাবধান করছি, ওর বয়স কম তাই সাহস বেশি, তবে মুক্তি ওর নেই। আজকাল শয়তানটা সব সময় আমার আশেপাশে থাকে, আমি ভয় পাই না। ওই চেয়ারটাই আমার শান্তি, আমার জয়। আজ বোধহয় আমার শেষ। শয়তান আমার সামনে বসে হাসছে, আর আমি শয়তানের উপর। আমি হারিনি। এটাই শেষ এন্ট্রি। পরদিন সকালে দাদুকে মৃত অবস্থায় দেখা যায় ওই চেয়ারের ওপর। ডায়েরির প্রতিটা এন্ট্রি, প্রতিটা কথা, রুবির হার, আতরের গন্ধ, সব কিছু আমাকে এক ভীষণ মারাত্মক একটা সংকেত দিচ্ছে। ঈশ্বর, এ যেন সত্যি না হয়। কিন্তু আমাকে যে সত্যটা জানতেই হবে, আর তার একমাত্র উপায় স্মিথ। কি এমন বুদ্ধি বাতলে ছিল সে দাদুকে? কি এমন কাজ করেছিল সে, যার সাথে আমার মায়ের ফিরে আসার কি সম্পর্ক? ভীষণ অস্বস্তি লাগছে, মাথাটা ফেটে যাচ্ছে, সব জট পাকিয়ে যাচ্ছে। হ্যারিও নেই আজ। ঠিক করলাম কিছু একটা ফিকিরে স্মিথকে বাড়িতে ডাকবো। আমার সব উত্তর চাই। মিনি ছুটি নিয়ে চলে গেল। খুব ভয়ও করছে, কিন্তু আমার মনে মারাত্মক সন্দেহের বীজ। তারও একটা শেষ চাই। দাদুর একটা পিস্তল আছে, বুলেট নেই। হাতের কাছে রাখলাম, প্রয়োজনে ভয় দেখানো যাবে। স্মিথ প্রথমে ব্যস্ততার অজুহাত দেখালেও শেষে রাজি হলো। ও আসার পর আমি সাধারণ কথাবার্তা বলতে লাগলাম। চা অফার করলাম। কিছুক্ষণ পর বললাম, আপনার বাড়িতে সাজানো ওই হারটা খুব সুন্দর। ওটা কোথা থেকে পেয়েছেন? আমার ঠাকুমার। তাই? কোনো ডাউট আছে? আছে বই কি। স্মিথ বেশ অস্থির হয়ে পড়ল। আমি ওর সামনে গিয়ে বললাম, স্মিথ, আপনার তো দারুণ বুদ্ধি। যার জন্য দাদু খুশি হয়ে আপনাকে অত দামি হারটা দিলেন। হ্যাঁ তো, তাতে কি? ওই চেয়ারটা বানিয়ে দিয়েছিলাম তাই। সত্যি? হ্যাঁ, আমাকে উঠতে হবে। আমি ফাঁকা পিস্তলটা ওর দিকে তাক করে বললাম, তুমি আমার উত্তর না দিয়ে কোথাও যাবে না। এবার সে সত্যিই বিচলিত হয়ে পড়ে। কি? হ্যাঁ, কি প্রুফ আছে তোমার কাছে? তোমার বন্ধু, আমার দাদুর নিজের হাতের লেখা। ওয়ারাসি? স্মিথ দরদর করে ঘামছে।
প্রচণ্ড চেঁচিয়ে সে আমায় বলল, ইউ ফিলথি নাস্টি নেটিভ ব্লাড, তোমাকে আমি। থামলে কেন বলো? স্মিথ আমার উপর ঝাঁপিয়ে পড়ল, ওর সর্বশক্তি দিয়ে আমার গলা টিপছে। দম নিতে পারছি না, সব অন্ধকার হয়ে আসছে। স্মিথ তখন গর্জন করে বলে যাচ্ছে, তোকেও আমি নরকে পাঠাবো, সব কটা এক জায়গায়। তুইও মরবি তোর। কথা শেষ করার আগেই কার যেন ধাক্কায় ছিটকে গিয়ে পড়ল দাদুর চেয়ারের উপর। আমি সোজা হয়ে দাঁড়িয়ে প্রাণ ভরে শ্বাস নিলাম। স্মিথ হতভম্ব হয়ে গেছে। অবাক হবার পালা এখনো বাকি ছিল। স্মিথ চেয়ার ছেড়ে উঠে আসতে পারছে না। ওর অত বড় চেহারাটা সব শক্তি দিয়েও আপ্রাণ চেষ্টা করেও উঠতে পারছে না। যেন কোনো অদৃশ্য শক্তি ওকে বেঁধে রেখেছে। আমি কিছুই বুঝতে পারছি না। স্মিথ সামনের দেওয়ালের দিকে তাকিয়ে আছে বিস্ফারিত চোখে, যেন কোনো ভূত দেখেছে। কি একটা বিড়বিড় করছে। বুঝলাম বলছে, মাফ করে দাও। স্মিথ বলো, তুমি সব জানো। স্মিথের চোখে মুখে আতঙ্ক। ও বলল, সব বলবো। এত সহজে যে মানবে আমি ভাবিনি। ওর দৃষ্টি সামনের দেওয়ালে আবদ্ধ। বলছে, শয়তান, তুই মরেও শান্তি দিলি না। আমি বললাম, কার সাথে কথা বলছো তুমি? তোমার বাবা। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমার বাবা, যে কিনা আমার 4 বছর বয়সে আমার মা আর আমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছিল, আর ফিরে আসেনি, যাকে আমি ঘেন্না করি। তার মানে আমার আন্দাজটাই। ঈশ্বর, মানুষ এত নির্মম হতে পারে? দেখলাম স্মিথের হাত আর পাটা বসা অবস্থাতেই পেছনের দিকে বেঁকে যাচ্ছে, যেন কেউ চেয়ারের পেছনে দাঁড়িয়ে ওর হাত আর পাগুলো পিছন দিকে টানছে। অসহ্য যন্ত্রণাতে ওর মুখ লাল হয়ে যাচ্ছে। স্মিথ, তুমি সবটা বলো। যদি তুমি মুক্তি চাও, তুমি সবটা বলো। বলছি, আগে আমার হাত ছাড়ো। দেখলাম ওর হাতটা স্বাভাবিক হয়ে গেল। বলা শুরু করলো স্মিথ, একদিন তোমার দাদু আমাকে ডেকে বলে যে তোমার বাবা নাকি তার কাছে এসেছে, কি নাকি কথা বলতে চায়। তোমার বাবা বলতে এসেছিল যে অনেক চেষ্টায় একটা ভালো চাকরি পেয়েছে, এখন নিশ্চয়ই তাকে মেনে নিতে কুপারের মানে তোমার দাদুর আপত্তি নেই। তাকে না মানলেও অন্তত যেন ইসাবেলা আর তোমাকে মেনে নেন, কারণ কাজের জন্য তাকে অনেক দিন বিদেশে থাকতে হবে। তোমার আর তোমার মার সুরক্ষার জন্য যেন তোমাদের কুপার কাছে রাখে। তবে এটাও বলে যে এই খবরটা এখনো তোমার মা জানে না। রতন সব ঠিক করে তাকে জানিয়ে চমকে দিতে চায়। কুপারের মাথায় মারাত্মক এক আইডিয়া আসে। রতনকে বলে ঠিক আছে, এবং তাকে আমার বার্ন হাউসে একটা রাত থাকতে বলে এই মর্মে যে পরের দিন সবাই মিলে কলকাতা গিয়ে তোমাকে আর তোমার মাকে নিয়ে আসব। রতন খুশি হয়ে রাজি হয়ে যায়। সে জানতেও পারে না সেই রাতটা তার শেষ রাত। রাতে খাবারে কিছুটা ঘুমের ওষুধ মিশিয়ে দিই। সেদিন মাঝরাতে কুপার এসে ঘুমন্ত রতনের গলাটা। বলতে বলতে স্মিথের মুখ উত্তেজনায় লাল হয়ে যায়। ঘুমন্ত রতনকে শ্বাসরোধ করে মারে কুপার। তারপর যখন তার বডিটা সরানোর সময় আসে, কুপার বলে ওই ঘৃণ্য নেটিভকে চিরকাল নিচের তলায় রাখতে চায়। রতন শেষ হলেও ওর প্রতি ঘৃণাটা মরেনি তোমার দাদুর। নিজের একমাত্র মেয়ে একটা মামুলি কর্মচারীর ছেলে, যে কিনা আবার নেটিভ, তার সাথে চলে যায়, এটা কুপার কিছুতেই হজম করতে পারছিল না। তার ভেতর এক অদম্য ঘৃণা আর প্রতিহিংসার আগুন জ্বলছিল। তাই বলেছিল। আমি ব্যস্ত হয়ে বলি, বলো আর কি, আর কি?
সে আমাকে বলে আমি যেন ওর কালো চামড়া দিয়ে কুপারের জন্য একটা দারুণ কাউচ বানিয়ে দিই। মুহূর্তে আমার পায়ের তলার মাটিটা যেন সরে গেল। আমি একই শুনলাম। স্মিথের গলার টুটিটা টিপে বলি, বল জানোয়ার। তারপর আমার চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে কান্নার পরিবর্তে। স্মিথ বলতে থাকে, আমি বরাবর বিশেষ এক্সপেন্সিভ আর এক্সক্লুসিভ কাজ নিজের হাতে করি, এমনকি স্পেশালি র হাইট নিজে কিওর ট্যান করে তারপর আসবাবে লাগাই। দাম হয় আকাশ ছোঁয়া, তবে জিনিস হয় দারুণ। আমার মনে পড়ল এই কথাটা হ্যারি বলেছিল। আমি ইসাবেলাকে পছন্দ করতাম। বয়সে বড় বলে কিছু বলতে পারিনি, তাই রতনের ওপর আলাদা ঈর্ষা ছিল। তার ওপর আমি নেটিভদের মনে প্রাণে ঘৃণা করি, তাই কুপারের কথায় আমি রাজি হয়ে যাই। রতনের চামড়া ছাড়িয়ে নিয়ে ওর দেহাবশেষটা টুকরো করে জঙ্গলে ফেলে দিই। বুনো কুকুর আর শেয়ালের খাদ্য হয় সে। তারপর শুরু হয় চামড়া কিওর ও ট্যানের কাজ। প্রায় 1.5 মাস সময় লাগে। বার্ন হাউসে আমি কাজ করি, বাড়ির লোকের কোনো সন্দেহ হয় না। রতনের থেকে তোমাদের ঠিকানা নিয়েছিলাম, কিন্তু ওই ঠিকানায় কাউকে পাওয়া যায়নি। রতন ঠিকানাটা ভুল দিয়েছিল। ঠিক করেছিল। তোদের মতো পিশাচের রূপ জানতাম না হলে কি করে। আমার মা তোদের ঘেন্না করত, সে কোনোদিনই ফিরত না। বল বল, তারপর কি হলো? নির্দিষ্ট সময় তৈরি হলো সেই সিংহাসন, যার গদি মোড়া ছিল এক নেটিভের কালো চামড়া দিয়ে। হায় ঈশ্বর, এত পাপ তুমি সইতে পারলে কি করে? তার কিছুদিন পর থেকে কুপার একটা আতরের গন্ধ পেতে থাকে, যা কিনা শেষ সময় পাগলামির পর্যায়ে পৌঁছে যায়। এতদিন শত চেষ্টাতেও যে গন্ধের উৎস মনে পড়তো না, আজ এক ঝটকায় মনে পড়ে গেল। আমার গরিব মা শখ করে আলীর দোকান থেকে একটা আতর কিনে দিয়েছিল বাবাকে। বাবার কাছে সেটাই ছিল রাজার ঐশ্বর্য। কোথাও বেরোলেই গায়ে মাখত, বলতো এতে নাকি তার বউয়ের ভালোবাসার গন্ধ মেখে আছে। 4 বছরের আমি। গন্ধটা মাথায় অবচেতনে বসে গেছিল, তাই মনে হতো খুব চেনা, কিন্তু মনে পড়তো না। বাবা মায়ের ঝগড়াটা দেখে আমি ভাবতাম বাবা বুঝি খুব খারাপ। স্মিথ আবার দেওয়ালের দিকে তাকিয়ে ক্ষমা চাইতে থাকে, ছেড়ে দিতে বলে, কিন্তু আমি চোখের সামনে দেখতে পাচ্ছি স্মিথের চোখ দুটো বেরিয়ে আসছে, মুখ লাল হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ছটফট করেই তার বিশাল দেহটা লুটিয়ে পড়ে। নাকের সামনে হাত দিয়ে দেখি স্মিথ আর বেঁচে নেই। একাধারে আনন্দ আর ভয়ের মিশ্র আবেগে কেঁদে ফেলি আমি। হঠাৎ কাঁধে একটা স্পর্শ পেয়ে চমকে ফিরে দেখি হ্যারি। আমি তাকে বলার জন্য মুখ খুলতেই সে আমাকে পরম মমতায় জড়িয়ে ধরে বলে, আমি অনেকক্ষণ এখানে আছি। আমার বাবা যা বলেছেন এবং যা এখানে হয়েছে আমি সব দেখেছি। আমি চেষ্টা করেও দরজা খুলতে পারছিলাম না। তোমার বাবা হয়তো চাইছিলেন না, কিন্তু তারপর আপনা থেকেই দরজা খুলে যায়। তোমার তো দার্জিলিংয়ে যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু ট্রেনের কি একটা প্রবলেম হয়, তাই জন্য ফিরে আসি। আর বাবাকে বাড়িতে না দেখে এখানে আসি। আর বাকিটা... কিন্তু তোমার বাবা? চিন্তা করো না, ডাক্তারকে কল করেছিলাম। কিছু পরে ডাক্তার এসে পড়লেন। পরীক্ষা করে বললেন হার্ট অ্যাটাকে মৃত্যু। আমার সব হিসেব মিলে যাচ্ছে। মা কেন ফায়ার প্লেসের দিকে দেখাতো? আসলে চেয়ারটা কেন সেদিন দাদুর আত্মা ওই চেয়ারে বসার পর আমাকে স্পর্শ করতে পারেনি? কেন এ বাড়িতে আর বার্ন হাউসে আতরের গন্ধ পেতাম? দাদুর মৃত্যু ওই চেয়ারে হয়েছিল, সেটাও
কার্ডিয়াক অ্যারেস্ট ছিল। দাদুর মৃত্যুর আগে মাথার রোগ হয়নি। আসলে দাদু সর্বদা বাবাকে দেখতে পেত, তার পাপকে দেখতে পেত। আর ওই রুবির লকেটটা মায়ের ছিল। মা বাবাকে দিয়েছিল বিক্রি করতে, কিন্তু বাবা মনে ধরে সেটা বিক্রি করেনি শত অনটনেও। স্মিথের ফিউনারেল আজ। আমি চেয়ারে মাথা রেখে অনেকক্ষণ কাঁদলাম। মনে ভাবলাম যেন বাবার কোলে শুয়েছি মাথা দিয়ে। অনুভব করলাম একটা শান্ত ঠান্ডা স্পর্শ যেন আদর করে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জানি আমার বাবা, যাকে আমি চিরকাল ঘৃণা করেছি যে সে আমাদের ফেলে পালিয়েছে, যে মৃত্যুর পরেও আমাকে রক্ষা করেছে। বাবা, বাবা, বড্ড কষ্ট হচ্ছে। আমার যে কেউ রইল না বাবা, কেউ রইল না। হ্যারি বলে, তোমার বাবা যেহেতু হিন্দু, তাই আমাদের উচিত এই চেয়ারটাকে পুড়িয়ে দেওয়া, তাতে ওনার বিদেহী আত্মার মুক্তি হবে। তাই করলাম। সাথে স্থানীয় মন্দিরে পুজো দিলাম বাবার আত্মার শান্তির জন্য। আমি ঠিক করেছি কলকাতায় ফিরে যাব। এসব কিছু আমার না, আমি চাই না। এখানের প্রতিটা কণা আমাকে আমার বাবার উপরে হওয়া অবিচারের কথা মনে করিয়ে দেবে। হ্যারি নিজেকে অপরাধী ভাবছে, কেননা সে আমার বাবার খুনির ছেলে। তাই সে আমাকে আটকাতে চেয়েও পারছে না। আসার আগের দিন রাতে দেখলাম মা আমার মাথায় হাত বুলিয়ে বলছে, আমার ভালোবাসার অর্কিডের শহর ছেড়ে যাস না সোনা। আমি থাকতে পারিনি। অনেক অনেক স্বপ্ন ছিল নিজের ভালোবাসাকে নিয়ে ছোট্ট সংসার গড়ব এই স্বর্গের মতো সুন্দর শহরে। পারিনি। তাই তো আমি চাই তুই থাক তোর ভালোবাসার সাথে। যা আমি পারিনি তা তোর মধ্যে দিয়ে পূর্ণতা পাক। কথাটা বলেই যেন মা মিলিয়ে যেতে লাগলো। আবছা হয়ে যাচ্ছে আমার মা। উদ্বিগ্ন স্বরে বললাম, মা, মা কোথায় যাচ্ছ? যেও না, আমি যে বড্ড একা মা, তুমি যেও না মা। তুই তো আর একা না মা, তোর ভালোবাসাকে পেয়ে গিয়েছিস। তোর বাবা যে আমার অপেক্ষাতে আছে। দেখলাম একটা উজ্জ্বল সাদা আলোতে মিলিয়ে যাচ্ছে আমার বাবা আর মা। কি মিষ্টি এক স্বর্গীয় হাসি তাদের মুখে। ঘুম ভেঙে গেল। দেখলাম জানলায় চেস্টনাট গাছের পাতা চুইয়ে পড়ছে সোনা রোদ। ফোনটা বেজে উঠল। হ্যারির মেসেজ। Will you be mine forever? শুনলেন অর্কিডের শহর। কাহিনী সুপর্ণা নাথ। নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টাল। গল্পের সূত্রধার আমি তমজিৎ। বিভিন্ন ভূমিকায় কণ্ঠ দিয়েছেন অলিভিয়া তথা গল্পের কথক অলিভিয়া পোদ্দার, হ্যারি ও অলিভিয়ার দাদু সৌরভ রায়, কনিষ্ক ও মিস্টার স্মিথ নীলাশিস বসু, মিনি ও অলিভিয়ার মা এবং দিদার চরিত্রে দিতিপ্রিয়া রায় গাঙ্গুলি। শব্দগ্রহণ স্টুডিও টেলিগ্রাফ। সম্পাদনা ও সঙ্গীত পরিচালনায় সৌরিশ ভট্টাচার্য। পোস্টার ডিজাইন তীর্থঙ্কর ভূঁইয়া। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা সৌরভ। আমাদের কাজ আপনাদের ভালো লাগলে গল্পটা লাইক ও শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। কমেন্টে জানান আপনাদের মতামত। ফিরে আসছি আগামী সপ্তাহে অন্য গল্প নিয়ে। ভালো থাকুন। ধন্যবাদ।